This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমে ওএমআর সংরক্ষণ না করার ভুল, আর তারপর যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার ভুল, আর তারপর সময় থাকতে দাগি চিহ্নিত না করার ভুল, আর এখন দাগি চিহ্নিত করছি এটা বলেও সেই তালিকায় ভুল। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে ভুলের পর ভুল করে এসএসসি কি স্বেচ্ছায় জড়াচ্ছে, নাকি তাদের কেউ এটা করতে বাধ্য করছে? শিক্ষা দুর্নীতির এই ক্রমপর্যায়ে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, যদি চাকরি বিক্রির ক্রেতা এবং সম্ভাব্য বিক্রেতা হিসেবে অভিযুক্তদের নামের যে তালিকা, সেই তালিকায় চোখ বোলান, তাহলে বুঝতে পারবেন, তাহলে বুঝতে হবে এসএসসি কি কর্ম করেছে। আসলে এসএসসি কর্ম করেছে, কর্তা আসলে অন্য কেউ, যে কারণে এই ভুলের পর ভুল স্বেচ্ছায় নাকি অনিচ্ছায় নাকি নির্দেশে, সে প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এই হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান, আর এই তার মেয়ে রোশনারা। আর এই হলো হাইকোর্টে জমা দেওয়া স্কুল সার্ভিস কমিশনের হলফনামার ছবি, যে হলফনামার 212 নম্বরে নাম ছিল রোশনারা বেগমের। ওবিসি কোটায় চাকরি পাওয়া রোশনারা যে সৎ পাত্রী নন, সেটা আদালতে স্বীকার করেছিল এসএসসি। 2018 সালে কালীগঞ্জ স্কুলে চাকরি পান রোশনারা বেগম। রোশনারাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করে হলফনামা দিয়েছিল এসএসসি। অথচ শনিবার যখন দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশিত হলো, TV9 বাংলা দেখলেও তালিকায় রোশনারা নেই। রোশনারার নাম কই? স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্ন করতেই সংশোধিত তালিকায় রোশন হলেন রোশনারা। এসএসসি কি ভুলবশত রোশনারার নাম ভুলে গিয়েছিল, নাকি কোনো চাপ কাজ করছিল? এসএসসির তালিকায় প্রথমে রোশনারার নাম বাদ যাওয়ায় রাজনীতি এসেই পড়ছে। আপনি লিস্ট 1-এই আবার পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট এসছে, অ্যাডেন্ডাম এসছে, রাত্রিবেলায় দুজনের নাম, এবং তার মধ্যে একজন তো শুনলাম একজন তৃণমূল কংগ্রেসের এমএলএর মেয়ে। ফলে এমএলএ যতক্ষণ না পারমিশন দিচ্ছেন ততক্ষণ তার মেয়ের নাম তোলা যাবে না। এরকম কত এমএলএর মেয়ে, এমএলএর আত্মীয়, মন্ত্রীর আত্মীয়, মন্ত্রীর ডিরেক্ট টাকা নেওয়া, মহামন্ত্রীর খুব পছন্দের লোক, এদের তো নাম তোলা যাবে না। ফলে খুব স্বাভাবিকভাবে তাদের নাম আসেনি। যারা অযোগ্যদের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে, তাতে ওনাদের নাম আছে। নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য এই লিস্টে নাম আসছে। যোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রোশনারা বেগম, আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখো মিলে, ওরা মেয়ের জামাই, ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। এক্ষেত্রে যেন সেই কথা বলতে হয়, শেষ হইয়াও হইল না শেষ। এসএসসি চাকরি দুর্নীতির নাট্য অনেকটা তাই। কিছুতেই যেন ওই জবনিকা পতনটা হচ্ছে না। আবারও কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সন্ধ্যায় দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি, আপনারা জানেন। আর সেই তালিকা নিয়ে এবার প্রশ্ন তুলে দিল দেশের শীর্ষ আদালত। অনেক চিহ্নিত দাগির নাম তালিকায় কেন নেই, এ প্রশ্ন সুপ্রিম কোর্টের। কমিশনকে আবারও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 2024 এপ্রিল প্যানেল বাতিল করে দাগিদের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ না শুনে সুপ্রিম কোর্টে দৌড়য় স্কুল সার্ভিস কমিশন। এবছরের এপ্রিলে হাইকোর্টের নির্দেশই বলবৎ রাখে সুপ্রিম কোর্ট। তারপরও দাগিদের নাম প্রকাশ্যে আনেনি কমিশন। আবার মামলা হয়। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে কমিশন। সেখানেও গোলযোগ। প্রথম তালিকা আপলোড করেও উড়িয়ে দেয় কমিশন। দ্বিতীয় তালিকায় নাম ছিল 1804 জনের। শনিবার গভীর রাতে তৃণমূলের বিধায়ক কন্যার নাম জুড়ে 1806 জন দাগির তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকা নিয়েও সন্দেহ প্রকাশ শীর্ষ আদালতের। সিবিআই এর তালিকায় আরও বেশি নাম ছিল, এখানে এত কম কেন? প্রশ্ন তোলে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। কমিশন জানায়, সিবিআই তালিকায় যাদের নাম ছিল সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যে দাগিরা নিযুক্ত হয়েছিল এই তালিকায় শুধু তাদের নামই আছে। কমিশনকে ফের তালিকা খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের কড়া বার্তা, কোনো অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে।
মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফেরদৌস শামীমরা এসএসসির দিকেই আঙুল তুলছেন। একটা জিনিস পরিষ্কার যে এসএসসি এবং রাজ্য সরকার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছেন। সেই জন্য দেখবেন প্রথম দিনই যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট 1 বলে অভিহিত করেছে। যেদিন লিস্ট 1 বের করেন সেদিনই আবার রাত্রিবেলায় একজন এমএলএর মেয়ের নাম দেওয়া হয়নি, আমরা বলাতে রাত্রিবেলায় আবার একটা অ্যাডেন্ডাম এসছে। ফলে খুব পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছে। আমাদের যতটুকু হিসেব বিভিন্ন সময় মামলা করতে গিয়ে দেখেছি 1006-এর ওপর হবে, শুধু পুরো লিস্টে বার করতে হবে। আগামী 2 রবিবার এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা, তার আগে কি আর কোনো তালিকা বেরোবে? বিরোধী দল বাদিক ধরলে শাসক দল ডান দিকেই যাবে। বাংলায় শাসক বিরোধী সম্পর্ক এভাবেই চলে আসছে। আর সেই বৈরিতা মানে শত্রুতা কি একটা ইস্যুতে কাটতে পারে বলুন? কিংবা ধরুন একটা বিষয় মুলতবি হতে পারে দিনের পর দিন এই ট্রেন্ড। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে সর্বদলীয় প্রস্তাব আনতে সরকারকে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার তাতে কি সায় দেবে? যোগ্যদের জন্য একজোট হতে দেখা যাবে কি শাসক বিরোধীকে? এই ইস্যুতে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। যোগ্যদের স্বার্থে কি একজোট হবে শাসক বিরোধী? বিরল এই ঐক্য কি দেখা যাবে রাজ্য বিধানসভায়? প্রবল সংশয় থাকলেও এই নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সুপ্রিম কোর্টের ধমকের পর চাল থেকে কাকড় বের করে 1806 জন দাগির তালিকা প্রকাশ করেছে কমিশন। কিন্তু যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ কি? এই আবহেই যোগ্য চাকরিহারাদের স্বার্থে রাজনীতি ভুলে একসঙ্গে চলার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। বিরোধী দলনেতা যখন যোগ্য চাকরিহারাদের জন্য রাজ্য সরকারকে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন, তখন তার দলেরই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় ভিন্ন সুর। তো এই লিস্ট তো একটা যেটা বেরিয়েছে সেটা একটা ভাঁওতাবাজি। 5,000 থেকে 6,000 জনের তালিকা হবে, 1804। এদিকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ এনে যোগ্যদের চাকরিতে ফেরানোর দাবিতে সোমবার বিধানসভায় আসেন যোগ্য চাকরিহারা মঞ্চের প্রতিনিধিরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা দেখা করেন। মুখ্যমন্ত্রীকেও ইমেল করেছেন চাকরিহারারা। যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়, এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে। যে প্রস্তাবটা আজকে শুনলাম, এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম, যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই। তারপরেও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব, যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি, আইনসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আগামী 7 ও 14 সেপ্টেম্বর নিয়োগের পরীক্ষা হবে, কিন্তু যোগ্য চাকরিহারারা এখনও পরীক্ষা দিতে নারাজ। তা নিয়ে টানাপোড়েন চলছে রাজনীতিও। নিয়োগ দুর্নীতির এই অধ্যায় শেষ কোথায়? যোগ্যদের স্বার্থে কি একমত হতে পারবে শাসক ও বিরোধী শিবির? লাখ টাকার প্রশ্ন এটাই। প্রদীপ্ত কান্তি ঘোষ, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।